আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো গতকালকে রাতে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে রিয়াল মাদ্রিদ যখন ১৯ মিনিটে গোল কনসিড করে পিছিয়ে গেল, তারপর ৬০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে যখন আবারও সমতায় ফিরল, এরপরে ৮০ মিনিটে যখন রিয়াল মাদ্রিদ আবারও গোল কনসিড করলো, তখন রিয়াল মাদ্রিদের ডায়লগটা কেমন হওয়া উচিত ছিল? কামটা ভালো করতেছেন না, আপনি আমারে চিনেন না। আমি সানডে মানডে ক্লোজ করছি, অন টু তে খালাস করছি, সিস্টেম চালু করে আজ এখানে দাঁড়াইছি। যে আমার চিনে না তারে আমি খাইছি। হ্যাঁ, এক্সাক্টলি এমনই হওয়া উচিত ছিল, যেটা আমরা সিনেমাতে ডেভজলকে দিতে দেখেছি আর বাস্তবে রিয়াল মাদ্রিদকে করতে দেখেছি ভাই। তো কি অবস্থা, হ্যাঁ? ম্যানচেস্টার সিটির ফ্যানেরা তো বেশি লাফালাফি করতেছিল, রিয়াল মাদ্রিদের সাইডটা ফার্স্টটা দিব সান্তিয়াগো বার্নাবুতে যাওয়ার আগেই তোমরা রাউন্ড অফ 16 শিওর করে ফেলবা না? আচ্ছা, যাই হোক, ম্যানচেস্টার সিটির নিজেদের ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে একটা দুইটা তিনটা থ্রি পিস পরাই দিয়া রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতে গেছে, যেখানে এবার তাদের, হ্যাঁ, ম্যানচেস্টার সিটিকে এবার যাইতে হবে সান্তিয়াগো বার্নাবিউতে। হ্যাঁ, ওইখানে যাইয়া ওই বন্ধ ঘরের ভিতরে, হ্যাঁ, দিও গোল দিও, হ্যাঁ, ওইখানে দিও। মনে নাই? এর আগে মনে নাই? হ্যাঁ, সান্তিয়াগো বার্নাবিউতে কি অবস্থা হয়েছে? তো ভাই আর বেশি কিছু বলতে চাই না, কারণ কি জানেন, মানে কথাগুলা বলতে চাই না। ম্যানচেস্টার সিটির ফ্যানেরা যেভাবে ভাই লাফালাফি শুরু করছিল, রিয়াল মাদ্রিদ রে এটা করবে সেটা করবে, দিছে না? হ্যাঁ, একেবারে ফ্যান্ট শো খুললে দিছে। এবার বাকি রয়েছে জাঙ্গিয়াটা, ওই যখন সান্তিয়াগো বার্নাবিউতে যাবা একেবারে ওইটাও খিল্লা দিব। আচ্ছা, বেশি কিছু বলতে চাই না, আজকের এই ভিডিওতে আমরা ম্যাচটা নিয়ে কথা বলতে চাই। সো দেখুন, ম্যাচটা নিয়ে যখন কথা বলতে চাই, তখন ফার্স্ট অফ অল আমি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কথা বলবো ভাই। আমি জানি না ভাই, ভিনিসিয়াস জুনিয়র প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ভাই। এই প্লেয়ারটা, যে প্লেয়ারটা ভাই একটুতে একটু হইলে মেজাজটা হারাই ফেলে, আমি জানি না কিভাবে এই ম্যাচটাতে তিনি মেজাজটা কন্ট্রোল করছে ভাই। দেখুন, আমি এর আগেও বলছি, এবারও বলি, ভিনিসিয়াস জুনিয়রের মেজাজটা যদি সে কন্ট্রোল করতে পারে ভাই, শুধু একজন ভালো ফুটবলার হইলে হয় না, ভালো আচরণও কিন্তু প্লেয়ারদের লাগে। সো আমরা কিন্তু বিগত বেশ কয়েকটা ম্যাচ ধরেই দেখতেছি রিয়াল মাদ্রিদের হয় ভিনিসিয়াস জুনিয়র মেজাজটা কন্ট্রোল করতে পারতেছে না, বাট বিগ স্টেজে এসে, বিগ ম্যাচে এসে ভিনিসিয়াস জুনিয়র তার মেজাজটা কন্ট্রোল করতে পেরেছে। তিনি ফুটবলটার আইকিউটাকে কাজে লাগিয়েছে। সো ফুটবলের আইকিউটা যখন কাজে লাগাইছে, তখন আপনি দেখতে পারতেছেন ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সটা কেমন ছিল। হ্যাঁ, একটা কথা আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতেও বলছি, এবারও বলছি, ভিনিসিয়াস জুনিয়র যদি তার মেজাজটা কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে কোনোভাবে আটকানো যাবে না ভাই। আপনি ফাউল করতেছেন ভিনিসিয়াস জুনিয়রকে, সে যদি মেজাজটা যদি না হারায়, তাহলে সে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে, যেটা আপনারা এই ম্যাচটাতে দেখেছেন, দেখছেন না? ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে যে অ্যাসিস্টটা করছে, হ্যাঁ, বেলিংহ্যামরে দিয়ে যে অ্যাসিস্টটা করছে ম্যাচের ৯২ মিনিটে কাউন্টার অ্যাটাকে, ভাই ওই সময় তো সবাই স্তব্ধ হয়ে গেছে। ম্যানচেস্টার সিটির যে ফ্যানরা, তারা বলতেছে তোমার ব্যালন ডিওর কোথায়, ম্যাচ শেষে ওই গ্যালারি থেকে চিল্লাইতেছে তোমার ব্যালন ডিওর কোথায়, ব্যালন ডিওর ওই ১৫টা ইউসিএল দেখাই দিছে। আচ্ছা, এই ম্যাচটাতে আমরা যদি ম্যাচের স্টেজটার কথা বলি ভাই, ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি দাপট দেখাবে এটা স্বাভাবিক ছিল। তারা কিন্তু ৫৪% বল দখলে রেখে ১১টা শুট নিছে, যেখানে মাত্র ৪টা ছিল অন টার্গেট। কিন্তু আপনি যদি বল দখলের হিসেব বাদে যদি বাকি স্টেজগুলো দেখেন, ম্যানচেস্টার সিটি পাত্তাই পায় না রিয়াল মাদ্রিদের সঙ্গে। এখন আপনি যদি রিয়াল মাদ্রিদের স্টেজটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে তারা মাত্র ৪৬% বল দখলে রেখে ২০টা শুট নিছে, যেইখানে ৯টাই ছিল অন টার্গেট। আর এই ৯টা অন টার্গেট থেকে তারা ৩টা গোল পেয়ে গেছে। আর যেখানে আমরা দেখছি ভাই, ৬টা বিগ চান্স তারা ক্রিয়েট করছে। মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ চাপে রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাক বলেন, নিজেদের পায়ে যখন বল ছিল তখন বলেন, ম্যানচেস্টার সিটিকে চাপে রাখছিল। দেখুন, আমি কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু বলেছিলাম রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির যে ম্যাচটা রয়েছে, ওই ম্যাচটাতে মোটামুটি গোল হবে, কারণ দুই দলের অ্যাটাক ভালো বাট ডিফেন্স ভালো না। তো আমরা কিন্তু দেখছি রিয়াল মাদ্রিদও ২টা গোল কনসিড করছে, ম্যানচেস্টার সিটিও ৩টা গোল কনসিড করছে। সো এখন আমরা যদি এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের টেকনিকটার কথা বলি, তাহলে কিন্তু দেখতে পারবো যে ভাই এই ম্যাচটাতে কার্লো আনচেলত্তি মোটামুটি আপনার, হ্যাঁ, ৩ জন অ্যাটাকার নিয়ে খেলেছে এটা ঠিক, কিন্তু আপনি যদি এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডদের অবস্থা দেখেন, একমাত্র ভিনিসিয়াস জুনিয়র ছাড়া যদি বাকি প্লেয়ারগুলোর অবস্থা দেখেন, তাহলে দেখতে পারবেন যে মোটামুটি তারা ডিপ লাইন ফরওয়ার্ড হিসেবে খেলেছে, অর্থাৎ ট্র্যাক ব্যাক করে নিচে যেয়ে ডিফেন্স করার মোটামুটি ট্রাই করেছে। আপনি যদি এই ম্যাচটাতে আপনি ওই রদ্রিগোর কথা যদি বলেন, তাহলে দেখতে পারবেন যে সে মোটামুটি
রাইট মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবে খেলেছে, পুরোপুরি উইঙ্গার হিসেবে কিন্তু খেলে নাই, মোটামুটি রাইট মিডফিল্ডার হিসেবে খেলেছে। আবার ভিনিসিয়াস জুনিয়রও সেম, না ভিনিসিয়াস জুনিয়র সেম হলেও সে লেফট মিডফিল্ডার প্লাস লেফট উইঙ্গার হিসেবে খেলেছে। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আজকে তার পজিশন ছেড়ে এক চুলো পরিমাণ পজিশন লুজ করে নাই। হ্যাঁ, তিনি মাঝে মাঝে ডিফেন্সে নেমেছে, কিন্তু পজিশনটা লুজ করে নাই সেই পরিমাণ। এখন কিলিয়ান এমবাপ্পের কথা যদি বলেন তাহলে সেও কিন্তু দেখতে পারবেন যে ডিফলাইন ফরওয়ার্ডারের মতো খেলেছে। সো এই ম্যাচটাতে আমরা যে জিনিসটা দেখেছি যে মোটামুটি ফরওয়ার্ডরা ডিপে নেমে খেলেছে। এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি, ভাই সেবায়োস ভাই রে ভাই, গত ম্যাচটাতে যেই লেভেলের পারফরমেন্স দিছে, এই ম্যাচটাতে যেই লেভেলের পারফরমেন্স দিছে, ওয়াও, একটা অ্যাসিস্ট তো তিনি করেছেন। এরপরে যদি আমরা যদি এই ম্যাচটাতে যদি বাকি প্লেয়ারগুলোর কথা বলি, হ্যাঁ ডিফেন্সিভলি মোটামুটি সেন্টার ব্যাকে মোটামুটি ভালো, আর রাইট ব্যাকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফেদেরিকো বালভার্দেকে রাইট ব্যাকে খেলানো হয়েছে, যেখানে আপনি মোটামুটি ভালো একটা সার্ভিস দেখছেন তার কাছ থেকে। হ্যাঁ, লেফট ব্যাকে হয়তো মেন্ডি এই ম্যাচটাতে ভালো করতে পারে নাই সেই পরিমাণ, তবে সেন্টার ব্যাকে যারা ছিল রাউল এসেনসিও এবং চুয়েমিনি যারা ছিল মোটামুটি ভালো করছে, আপনি বলতে হবে যে মোটামুটি তারা ভালো করছে। তো এই ম্যাচটাতে আমরা যদি এখন বেলিংহামের কথা বলি তাহলে বলবো যে ভাই একজন বেলিংহাম আছে মানে আপনার দলে একটা মিডফিল্ডার আছে, আপনার দলে একটা প্লে মেকার আছে, আপনার দলে একটা লিটল গোল স্কোরার আছে। মানে বেলিংহাম যখনই রিয়াল মাদ্রিদের অন্তিম মুহূর্তে গোল দরকার, কিংবা যখনই রিয়াল মাদ্রিদের গোল দরকার, সেটা আপনি রিয়াল মাদ্রিদে বলেন, সেটা আপনি ইংল্যান্ডের হয়ে বলেন, সে গোল মাইরা দিব। যেখানে আমরা দেখেছি যে এই ম্যাচটাতেও ভিনিসিয়াস জুনিয়রের দারুণ একটা অ্যাসিস্ট থেকে তিনি গোল করেছেন। সো ভিনিসিয়াস জুনিয়রের কথা যখন বলছি, এই ম্যাচটাতে আরো একটু ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বলেনি। দেখুন ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচটাতে সম্পূর্ণ মিনিট মাঠে থেকে মাত্র 44 বার বলে টাচ করছে, আর 44 বার বলে টাচ করে তিনি 24টা পাস খেলছে, যেখানে 18টা ছিল মাত্র সাকসেসফুল। তারপরেও আপনি দেখতে পারবেন যে ভিনিসিয়াস জুনিয়র এইখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। কেন নির্বাচিত হয়েছে? কারণ তিনি যে বলগুলা পাইছে, যেভাবে তিনি মোটামুটি কয়েকটা ড্রিবল করেছেন, যেভাবে তিনি চান্সগুলা ক্রিয়েট করে দিয়েছেন, আপনি যদি চান্স ক্রিয়েটের সংখ্যা দেখেন তাহলে দেখতে পারবেন যে তিনটা বিগ চান্স সে ক্রিয়েট করে দিয়েছে। সো যে প্লেয়ারটা তিনটা বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছে, মোটামুটি ভালো ড্রিবল করেছে, ফুটবল আইকিউটাকে কাজে লাগিয়েছে, অন্তিম মোটামুটি বেশ ভালো কয়টা শুট নিয়েছে, যেখানে একটা মাত্র সম্ভবত শট অন টার্গেট ছিল, বাট বাকি শুটগুলোও ভালো ছিল। যেখানে আপনি দেখতে পাইতেছেন যে ম্যাচের অন্তিম মুহূর্তে এসে নিঃস্বার্থভাবে একটা পাস ক্রিয়েট করেছে, সেই প্লেয়ারটাকে আপনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করবেন না তো কাকে করবেন? হ্যাঁ, এইখানে হয়তো আপনি যদি এইখানে ওই অপোনেন্টের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে এইখানে আর্লিং হ্যাল্যান্ড মোটামুটি জোড়া গোল করেছে, তারপরেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে কেন দেওয়া হয়েছে? সে এই ম্যাচটাতে মোটামুটি বাকি প্লেয়ারগুলোর চাইতে আলাদা কিছু ক্রিয়েটিভিটি দেখাইছে বলেই তো তাকে দেওয়া হয়েছে না? তো এটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে সান্তিয়াগো বার্নাবুতে যাওয়ার আগে, অর্থাৎ নিজেদের ঘরের মাঠে যাওয়ার আগেই 1 গোলে লিড নিয়ে নিয়েছে। ওইখানে মোটামুটি ড্র করতে পারলেই হইল। মোটামুটি ড্র করতে পারলে রিয়াল মাদ্রিদ পেয়ে যাবে রাউন্ড অফ 16 খেলার টিকেট। এখন আরো একটা যে কথাটা সর্বশেষ আরো একবার বলতে চাই, সেটা হচ্ছে দেখুন ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচটাতে তার ধৈর্যের পরীক্ষাটা দিয়েছে। ধৈর্যের পরীক্ষা যে কতটা মিষ্টি হয় সে হয়তো ভিনিসিয়াস জুনিয়র বুঝতে পেরেছে, তার রাগটাকে সে কন্ট্রোল করতে পেরেছে। যখনই তাকে বর্ণবাদী আচরণ করা হয়েছে, তার সাথে যখনই রেসিজম করা হয়েছে, সে এটাকে ট্যাকেল দিয়েছে। মাঠের ফুটবলে সেটার প্রমাণটা সে দিয়েছে, সেটার প্রতিবাদটা সে করেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সান্তিয়াগো বার্নাবুতে, ওইখানে সাত বন্ধ করে আবারও ম্যানচেস্টার সিটির তেল মাইরা ফেল দিতে পারে কিনা, সেটা এখন দেখার বিষয়। তো এই ম্যাচটা নিয়ে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।